স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বায়ুমণ্ডল বা অ্যাটমসফেয়ার নিয়ে। আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখে থাকো তাহলে দেখবে প্রত্যেকবার এই টপিক থেকে একটি প্রশ্ন এসেই থাকে, ভবিষ্যতেও আসবে। এই কয়েকদিন আগে অর্থাৎ 30 নভেম্বর যে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা হয়ে গেল, সেখানেও এই টপিক থেকে একটি প্রশ্ন এসেছে। আবার কয়েকদিন পরেই অর্থাৎ 21 তারিখ যে কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে, দেখবে সেখানেও এই টপিক থেকে প্রশ্ন দিবে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমরা আলোচনা করব এই ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় আসা প্রশ্নটি নিয়ে, আর সেটি হলো বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়। তো এই প্রশ্নের উত্তর তোমরা তখন আশা করি জেনে গেছো, তাও আমি বলে দিচ্ছি, উত্তর হবে অপশন খ, ট্রোপোস্ফিয়ার। ওকে, পরবর্তী প্রশ্ন, তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলীয় স্তরকে কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 5টি স্তরে ভাগ করা যায়। যদি বলে স্তরগুলি কী কী, স্তরগুলি হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। মনে রাখবে এই 5টি স্তর ছাড়াও আরেকটি স্তর রয়েছে, তার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ট্রোপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। আমরা একটু আগে দেখলাম বায়ুমণ্ডলের 5টি স্তর রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এর মধ্যে ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়? এটাকে স্টার মার্ক করে রাখো, খুব গুরুত্বপূর্ণ। তো কোন স্তরে দেখা যায় ওজোন গ্যাস? উত্তর হবে অপশন খ, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটাকেও স্টার মার্ক করে রাখো, দারুণ গুরুত্বপূর্ণ। তো মেরুজ্যোতি দেখা যায় হচ্ছে অপশন গ, থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। আচ্ছা, এখানে আর একটা জিনিস মনে রাখবে, এই থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। ওকে, তো অপশনে থার্মোস্ফিয়ার না থেকে আয়নোস্ফিয়ারও থাকতে পারে, তো তখন যেন গুলিয়ে ফেলো না। ওকে, তো মেরুজ্যোতি দেখা যায় হচ্ছে থার্মোস্ফিয়ারে বা আয়নোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী ও ঘন স্তর কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ট্রোপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী ও ঘন স্তর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর কোনটি? তো বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। অপশন ঘ, মেসোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? এটাকে স্টার মার্ক করে রাখো, খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর কী হবে? অপশন গ, মেসোস্ফিয়ারে। ওকে, বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে এই উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন খ, স্ট্র্যাটোস্ফিয়ারকে। ওকে, বায়ুমণ্ডলের এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। যদি বলে কেন স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারে আবহাওয়ার কোনো রকম পার্থক্য বা পরিবর্তন ঘটে না, এই কারণে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রাখো। আসলে কি, আজকে এই সেটটার মধ্যে আমি যেই প্রশ্নগুলি সেট করেছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো ইয়ার এসেছে, তাই প্রত্যেকটা প্রশ্নই ভালো করে মনে রাখবে। ওকে, তো জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে। অপশন গ, স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণ বিমান চলাচল করে? তো আমরা আগের প্রশ্নে দেখলাম যে জেট বিমান বললে হবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। যখন বলে সাধারণ বিমান অর্থাৎ স্বল্প দূরত্ব অতিক্রমকারী বিমানগুলি সাধারণত এই অপশন ক, ট্রোপোস্ফিয়ার দিয়েই চলাচল করে, তারা স্ট্র্যাটোস্ফিয়ারে যায় না, যেহেতু স্বল্প দূরত্ব অতিক্রম করে। ওকে, তো ট্রোপোস্ফিয়ার। মনে রাখবে জেট বিমান বা অনেক দূরত্ব অতিক্রমকারী বিমান বললে হবে স্ট্র্যাটোস্ফিয়ার, আর সাধারণ বিমান বললে হবে ট্রোপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে
হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের আধিক্য দেখা যায়? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, এক্সোস্ফিয়ারে এই হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের আধিক্য দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়? তো বায়ুমণ্ডলের 5টি স্তরের মধ্যে এমন 2টি স্তর রয়েছে যেগুলিতে যত উপরে ওঠা যায় কি হয়, উষ্ণতা হ্রাস পায়। তো 2টি স্তর কী কী? একটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, একটি হচ্ছে মেসোস্ফিয়ার। এই 2টি স্তরে যতই উপরে ওঠা যায় উষ্ণতা ধীরে ধীরে হ্রাস পায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, ক ও খ দুটিই ঠিক। ওকে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার এই 2টি স্তরেই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়? তো আমরা আগের প্রশ্নে দেখলাম যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাচ্ছিল, এবার বলছে উচ্চতাও বৃদ্ধি পাবে, উষ্ণতাও বৃদ্ধি পাবে। তো সঠিক উত্তর কী হবে? অপশন ক, স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার, অর্থাৎ অপশন ঘ, ক ও খ দুটিই ঠিক। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার এই 2টি স্তরে যতই উপরে ওঠা যায় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তবে এখানে মনে রাখবে থার্মোস্ফিয়ার এটার হচ্ছে আসল উত্তর, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়, স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা ওজোন গ্যাস পাই, জানি আমরা, যেখানে ওজোন লেয়ার রয়েছে। তো স্ট্র্যাটোস্ফিয়ারের যতদূর পর্যন্ত ওজোন লেয়ার রয়েছে ততদূর পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি পায় না, কিন্তু যখনই ওজোন স্তর অতিক্রম করে যায় তখনই ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি পায়। ওকে, তো যদি একটি উত্তর বাঁচতে বলে তাহলে উত্তর হবে থার্মোস্ফিয়ার, কিন্তু অপশনে যদি দুটিই থাকে তখন হবে দুটি উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন, কৃত্রিম উপগ্রহ তথা স্যাটেলাইটগুলি পৃথিবীকে প্রদক্ষিণ করে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরেই এই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটগুলি পৃথিবীকে প্রদক্ষিণ করে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সবচেয়ে বেশি থাকে? তো চাপ সবচেয়ে বেশি থাকে হচ্ছে ট্রোপোস্ফিয়ারে, অপশন খ, ট্রোপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি আবহাওয়াজনিত গোলযোগ দেখা যায়? এটা উত্তর হবে অপশন গ, ট্রোপোস্ফিয়ারে। ওকে, ট্রোপোস্ফিয়ারে সমস্ত প্রাকৃতিক গোলযোগ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত? তো ক্ষুব্ধ মণ্ডল বলা হয় হচ্ছে ট্রোপোস্ফিয়ারকে, অপশন গ। কেন বলা হয় ট্রোপোস্ফিয়ারকে? কারণ ট্রোপোস্ফিয়ারে সবসময় আবহাওয়া পরিবর্তিত হয়। তার কারণ কি, এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত সব কিছু হয়, এই কারণে একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি পায় কোন অঞ্চলে? খুব গুরুত্বপূর্ণ। তো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধি পায় হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, অপশন ক, নিরক্ষীয় অঞ্চলে। যদি প্রশ্নটা ঘুরিয়ে বলে যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হ্রাস পায় কোন অঞ্চলে, উত্তর হবে মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কতটা? উত্তর হবে অপশন ঘ, 6.4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ারে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, 1 কিমি না দিয়ে বলতে পারে 1000 মিটার, যে 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কতটা উষ্ণতা হ্রাস পায়, তখনও কিন্তু উত্তর হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ আমরা জানি 1000 মিটারেই হয় 1 কিমি। তো ঘুরিয়ে ফেললে ঘুরিয়ে দিলে আবার গুলিয়ে ফেলো না। আচ্ছা, এটাকে আবার অন্যভাবে বলতে পারে যে 165 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি উষ্ণতা হ্রাস পায়, তখন উত্তর হবে 1 ডিগ্রি। ওকে, 165 মিটার উচ্চতা বললে হবে 1 ডিগ্রি, 1000 মিটার বা 1 কিমি বললে হবে 6.4 ডিগ্রি। এটা ভালো করে মনে রাখবে। আর মনে রাখবে ট্রোপোস্ফিয়ারে 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে যে 6.4 ডিগ্রি উষ্ণতা হ্রাস পায় একে বলা হয় নর্মাল ল্যাপস রেট। ওকে, নর্মাল ল্যাপস রেট মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, ট্রোপোপজ। মনে রাখবে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ট্রোপোপজ। পরবর্তী, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রাখো। উত্তর হবে অপশন ঘ, থার্মোস্ফিয়ারে। আর থার্মোস্ফিয়ারের অপর নাম কি? আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল, আমরা জানি। তো ঘুরিয়ে দিলে আবার গুলিয়ে ফেলো না। তো রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন,
বায়ুমণ্ডলের কোন স্তরে প্রায় 75% বায়বীয় উপাদান যেমন জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস দেখা যায়? উত্তর হবে অপশন ক, ট্রোপোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, কোন স্তরের বায়ুমণ্ডল ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র দ্বারা বেষ্টিত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, ম্যাগনেটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাসের আয়নীকরণ হয়? খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রাখো। তো গ্যাসের আয়নীকরণ হয় হচ্ছে অপশন গ, থার্মোস্ফিয়ারে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের আধিক্য সর্বাধিক? সঠিক উত্তর কী হবে? অপশন খ, নাইট্রোজেন। মনে রাখবে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। যদি বলে কত পার্সেন্ট রয়েছে, মনে রাখবে 78 পয়েন্ট সামথিং, তো আমরা 78 মনে রাখবো। ওকে, 78 যেটা থাকবে সেটাকে টিক করব। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? সঠিক উত্তর কী হবে? অপশন খ, 21%। এটা আসলে 21 না, 20 পয়েন্ট সামথিং থাকে, তো আমরা 21 মনে রাখবো। ওকে, পরবর্তী প্রশ্ন, মন্ট্রিয়াল প্রোটোকল নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, ওজোন স্তর সংক্রান্ত সম্পর্কিত। যদি বলে এই মন্ট্রিয়াল প্রোটোকল কত সালে হয়েছিল? 1987 সালে হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, ওজোন গ্যাস পরিমাপ করা হয় কোন এককে? খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রাখো। সঠিক উত্তর হবে অপশন গ, ডবসন এককে ওজোন গ্যাস পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, নকটিলুসেন্ট মেঘ বা নিশাচর মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, মেসোস্ফিয়ার। ওকে, মেসোস্ফিয়ারে নকটিলুসেন্ট মেঘ বা নিশাচর মেঘ দেখা যায়। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।